হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাজেল পাঠশালা। তো তোমরা জানো যে আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি যে অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে, যে পরমাণুর গঠন কিরকম হয়। তো এক্ষেত্রে বিভিন্ন রকম ব্যক্তি মানে যেমন এরকম জে থমসন, রেদারফোর্ড এবং পরবর্তীকালে নেলস বোর নামে একজন ব্যক্তি যদি কি একটি নিজের নামে অনুসারে একটি মডেল দেন, ঠিক আছে। তো নেলস বোর একটি মডেল দেন, সেই অনুসারে সেই মডেলটির নাম হয় বোরস অ্যাটমিক মডেল। তো এই নিলস বোর মানে অ্যাটমিক মডেল সম্পর্কে কেন মডেলটি দিল, তার আগে তো জে থমসন, রেদারফোর্ড এনারা কি বিভিন্ন রকম মডেল সম্পর্কে আলোচনা করেছেন বা মডেল আমাদের সম্পর্কে বলেছেন। কিন্তু এই যে নিলস বোর আছে, ইনি এই অ্যাটমিক সম্পর্কে মডেলটি দিয়েছিলেন কারণ আগের যে মডেলগুলো আছে বা আগের যে মডেলগুলো আছে, এই মডেলগুলো অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে বলা আছে, সেগুলোর কিছু ড্রব্যাকস বা হচ্ছে ব্যর্থতা অবশ্যই রয়েছে। যদি আমরা জে থমসনের মডেল সম্পর্কে বলি, জে থমসন, তো উনি যে অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে মডেলটি দিয়েছেন, সেই মডেলটি কোনো পরীক্ষাগারে তিনি প্রমাণ করেননি। প্রথম ড্রব্যাকস এটা, ঠিক আছে। যদি দ্বিতীয়ত আলোচনা করি, তিনি কি বলেছিলেন যে কোন বস্তুর মাঝখানে কি থাকে, নেগেটিভ চার্জ, এবং সাইডে কি থাকে, এবং সাইডে পজিটিভ চার্জ গুলো থাকে। তো এটা জে থমসনের মডেল অনুসারে, যেটা প্লাম পুডিং মডেল, মানে ভিতরে যে লাল কালারেরটা আছে সেটাকে তিনি কি করেছেন, প্রোটনের সঙ্গে তুলনা করেছেন, এবং মাঝখানে যে বীজগুলো আছে সেই বীজগুলোকে তিনি কি করেছেন, ইলেকট্রনের সঙ্গে তুলনা করেছেন। এটা হচ্ছে জে থমসনের মডেল, ঠিক আছে। পরবর্তীকালে রেদারফোর্ড অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে যে মডেলটি দেন, তিনি প্রমাণ করেন যে এই যে ইলেকট্রন প্রোটন গুলো রয়েছে সেগুলো কি একটি নিউক্লিয়াসকে ঘিরে রয়েছে, ঠিক আছে। এবং এই নিউক্লিয়াসের সঙ্গে প্রোটনগুলি আর হচ্ছে সাইডে ইলেকট্রন গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক আছে। ইলেকট্রন গুলো কি আছে, সাইডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক আছে। এটা বিভিন্ন রকম কক্ষপথে থাকতে পারে, এটা রেদারফোর্ডের মডেল অনুযায়ী। তো এই মডেলের ব্যর্থতা কি ছিল, তিনি এই যে ইলেকট্রন গুলো আছে এগুলো কোন কক্ষপথে আছে সেটা প্রমাণ করতে পারেননি, মানে সঠিক কোন কক্ষপথে আছে, ঠিক আছে। এবং এই যে মডেলটি আছে, এই মডেলটি হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল থিওরির সঠিক বর্ণনা দিতে পারেনি। ম্যাক্সওয়েল থিওরিটা কি ছিল, আমরা যদিও আগের ভিডিওতে আলোচনা করেছি, তো আজকে আরেকবার আলোচনা করে দেই। ম্যাক্সওয়েল থিওরিটা ছিল যে কোনো বস্তু, এই মনে করে যে ইলেকট্রন চার্জটা, মনে করে কোনো একটা বস্তু এমন একটা কোনো বস্তুর চারিদিকে ঘুরছে, তাহলে এই বস্তুটি কি করবে, এর চার্জটা যে আছে সেটা ব্যয় করবে বা লুজ করবে, এবং শেষে সেটা নিউক্লিয়াসের সঙ্গে কোলাইড করবে, ঠিক আছে। কিন্তু যদি এটা হয়, তাহলে এখানে এই যে ইলেকট্রন গুলো আছে সেটা কি এই প্রোটনের চারিদিকে ঘুরছে, তাহলে কি সবশেষে এই যে ইলেকট্রন গুলো আছে সেগুলো কি নিউক্লিয়াসে এসে বা প্রোটনদের সঙ্গে এসে কি করতে হবে, কোলাইড করবে। কিন্তু এটা তো হচ্ছিল না, তাই না। তাহলে রেদারফোর্ডের যে এই মডেলটি আছে সেটি ম্যাক্সওয়েল থিওরির সঠিক বর্ণনা দিতে পারছিল না। এটা ছিল এই মডেলের ব্যর্থতা, যার জন্য পরবর্তীকাল নিলস বোর একটি মডেল দেন, যেই মডেলে কি তিনি এই সেম কথাই আলোচনা করেছেন যে এই যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের চারিদিকে কি আছে, প্রোটন এবং ইলেকট্রন গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক আছে। অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু এই ইলেকট্রন গুলো আছে, তিনি যেটা বর্ণনা দিয়েছেন সেই বর্ণনা হচ্ছে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের থেকে যে নির্দিষ্ট দূরত্বে রয়েছে, ঠিক আছে। নিলস বোর এটা বলেছেন যে যদি এখানে প্রোটন গুলো থাকে, তাহলে ইলেকট্রন গুলো কি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক আছে। ছড়িয়ে ছিটিয়ে কোথায় আছে, নির্দিষ্ট কক্ষপথে বা নির্দিষ্ট যে শেল গুলো আছে সেই শেল গুলোর মধ্যে, অরবিট গুলোর মধ্যে, ঠিক আছে। মানে নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে, এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা হচ্ছে একদম ফিক্সড বা স্থির, ঠিক আছে। এর থেকে বেশি হতে পারে না, ঠিক আছে, বা কম হতে পারে না। এটা ছিল নিলস বোরের মডেল অনুযায়ী, যেটা রেদারফোর্ড বলেছিল যে ইলেকট্রন গুলো কি যে কোনো কক্ষপথে থাকতে পারে, মানে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। কোন ইলেকট্রন ঘুরতে ঘুরতে এই অরবিট থেকে এই অরবিটে চলে আসলো, রেদারফোর্ডের মডেল অনুযায়ী এরকম ছিল। কিন্তু পরবর্তীকালে নিলস বোর কি করলো, যে এই যে নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট কক্ষ মানে দূরের যে কক্ষপথগুলো রয়েছে
সেই কক্ষপথে শুধু ইলেকট্রন গুলো থাকবে, ঠিক আছে। তো তিনি এই নির্দিষ্ট কক্ষপথগুলোকে কিপি মানে KLMN নামে নামকরণ করেছেন, ঠিক আছে। প্রথম কক্ষপথে কে, দ্বিতীয়টা হচ্ছে এল, তারপরটা হচ্ছে এম এবং এন। বোঝা গেল? তিনি বিভিন্ন রকম এই কক্ষপথগুলো কি করে নামে নামকরণ করেছেন। এটা কে কক্ষপথ, এটা এল, এটা এম এবং এটা এন। এবং এগুলো কক্ষপথ কি তিনি আবার এই যে শেলগুলো আছে সেলগুলোর কি নাম্বার 1, মনে করো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 1 2 3 4, এইভাবে তিনি কি করেছিলেন এই সেলগুলোর নামকরণ করেছেন, ঠিক আছে, নেলস বোর। তো এই মডেলটি সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। আমরা জেনে নিলাম যে থমসনের যে মডেলটি সম্পর্কে এবং রেদারফোর্ড যে মডেলটি দিয়েছেন, এরপরেও নেলস বোর কেন তার মডেলটি দিয়েছিলেন, ঠিক আছে। এগুলোই ছিল বাকি দুইজনের যে মডেলটি আছে সেই মডেলের থেকে পার্থক্য বা কি আর কেন নেলস বোরের মডেলটা আমরা বেশি কার্যকরী, ঠিক আছে। এখন ধরে দেখে নিলাম যে নেলস বোরের যে অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে মডেলটি আছে সেই মডেলটি আসলে কি রকম, সাধারণ ব্যাখ্যাটা দেখলাম। এবার হচ্ছে আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যাটা দেখবো নেলস বোরের অ্যাটমিক মডেলটা আসলে কি রকম, ঠিক আছে। কি প্রথম ব্যাখ্যাটা আছে, দেখো আমরা একটু আগে দেখলাম যে নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রনের দূরত্বটা আছে সেটা কি ফিক্সড, ঠিক আছে। তো এই যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা কি ফিক্সড, তাই না? তাহলে যদি আমরা লিখি ডিসটেন্সটা কি আছে ফিক্সড, তাই না? নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব একদম ফিক্সড, ঠিক আছে। মানে এই দূরত্বে শুধু ইলেকট্রনটা কি করবে, সার্কুলার মোশনে ঘুরবে। এই যে দূরত্বটা আছে এটাকে আমরা কি বলতে পারি, স্টেশনারি এনার্জি লেভেল, ঠিক আছে। স্টেশনারি এনার্জি লেভেল, এই যে স্টেশনারি কথাটা আছে এই কথাটা আমরা প্রথম ব্যাখ্যাটা এখান থেকেই পেয়ে যাই যে স্টেশনারি এনার্জি লেভেলটা আসলে কি, ঠিক আছে। যেটা কিনা কি থাকে ফিক্সড, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা দিকে যাব, ঠিক আছে। ব্যাখ্যা কি আছে দেখো, L = n × h/2π, ঠিক আছে। এটা হচ্ছে একটা সূত্র। এটা এই সূত্রটা ব্যাখ্যাটা যদি আমরা করি তাহলে কি পাবো, দেখো L হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করছি। তো n যে আছে এই nটা হচ্ছে আমাদের নাম্বার অফ শেল, মানে কোন শেলে রয়েছে, ঠিক আছে। নাম্বার অফ শেল যেটা হচ্ছে প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যে ইলেকট্রন গুলো কতটা দূরত্বে থাকতে পারে নিউক্লিয়াস থেকে তার জন্য এটা সূত্রটা, ঠিক আছে। তো n × h/2π, তো n ব্যাখ্যাটা আমরা পেলাম কি নাম্বারস অফ শেল। এবং এই যে h রয়েছে hটা হচ্ছে কি আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে। মানে এই যে hটা আছে সেটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যেটার মানটা আছে আমাদের 6.626 × 10⁻34। এটা হচ্ছে আমাদের h বা h এর যে মানটা আছে বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মানটা আছে সেটা হচ্ছে 6.26 × 10⁻34, ঠিক আছে। এই যে দূরত্বটা আছে মানে ইলেকট্রনটা যে নিউক্লিয়াসের দূরত্ব সেটা কি রকম হতে পারে, প্রথমটা যদি আমরা বলি প্রথমটা শেলের নাম্বার কত 1, তাহলে হচ্ছে মানে হচ্ছে h/হচ্ছে 2π, কারণ 1 এর কোনো ভ্যালু নেই, তাই না। 1 এর কোনো ভ্যালু নেই তো আমরা 1 না লিখলেও চলবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম যে শেলটা আছে সেটার দূরত্বটা এটা হতে পারে। দ্বিতীয় যদি আমরা বলি তাহলে হচ্ছে n এর মান কত হচ্ছে 2 আর h টা হচ্ছে আমাদের h এবং 2π যে আছে সেটা 2π, মানে 2h/2π, মানে এটাকে আমরা কি লিখতে পারি 2h/2π। তো প্রথম এটা দূরত্ব হতে পারে তাহলে এটা হবে, তাই তো। তৃতীয়টা কি হবে, তৃতীয়টা যদি হয় তাহলে হচ্ছে আমাদের 3h/2π, বোঝা গেল। এবং চৌথ যে আছে সেটার মধ্যে যদি থাকে তাহলে হচ্ছে 4h/2π, ঠিক আছে। তো হয় এই দূরত্বের মধ্যে থাকবে না হলে এটা দূরত্বের মধ্যে থাকবে, না হলে এটা না হলে এটা, ঠিক আছে। এরকম যে আছে এই যে নাম্বারটা আছে nটা এটা সবসময় ইন্টিজার্স হবে, ঠিক আছে। এটুকু মাথায় রাখবে সবসময় কি হবে ইন্টিজার্স, ঠিক আছে। এই যে এই চারটি কক্ষপথ এটা নেলস বোর বলেছে, এর বেশিও থাকতে পারে, ঠিক আছে। যে এর উপরে আবার একটা শেল রয়েছে, তার উপরে আবার এরকম থাকতেই পারে, ঠিক আছে।
তো এই n এর মানটা কি হতে পারে, n এর মানটা সবসময় ইন্টিজার্স হবে, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে ইলেকট্রনের যে নিউক্লিয়াস থেকে দূরত্বটা সেটা কিরকম বা কতটা হতে পারে, ঠিক আছে, যেটা এখানে ফিক্স থাকে, তাই না। তো এটা হচ্ছে আমাদের ব্যাখ্যাটা হচ্ছে L ইকুয়াল টু R ইন্টু পি, যেখানে R হচ্ছে আমাদের কি, R হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ এবং পি হচ্ছে আমাদের মোমেন্টাম, ঠিক আছে। দেখো যদি আমরা একটি যদি নিউক্লিয়াসকে বর্ণনা দেই, এখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রন রয়েছে, কখনো এখানে রবে, কখনো এখানে থাকবে, কখনো এখানে, তাই না। কারণ এটা হচ্ছে কি ভেলোসিটি, একটা ভেলোসিটি রয়েছে এবং সার্কুলার মোশনে ঘুরছে। তো এটা হচ্ছে আমরা যদি ভাবি তাহলে এটা রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস এবং কি ভেলোসিটিতে ঘুরছে, ভি ভেলোসিটি, তাই না, ভেলোসিটিতে ঘুরছে, যেখানে আমরা লিখতে পারি যে আর ইনটু মোমেন্টাম আছে, এই মোমেন্টাম সমান সমান কি লিখতে পারি আমরা, যদি মোমেন্টাম আছে এটাকে হচ্ছে আমরা মাস ইনটু ভেলোসিটি লিখতেই পারি। মোমেন্টাম ইজ ইকুয়াল টু কি, মাস ইনটু ভেলোসিটি, তাই না। আমরা ফিজিক্সে দেখেছিলাম যে মোমেন্টাম সমান হচ্ছে আমাদের মাস ইনটু ভেলোসিটি। তো আমরা এখানে কি লিখতে পারি, এল ইকুয়াল টু আর এম ভি আছে গুণ সম্পর্ক, তার জন্য আমরা এম ভি আর লিখতে পারি। এল ইকুয়াল টু আমরা এম ভি আর লিখতে পারি। দেখো এখানে কি বলেছে, এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি। এখানে যে রেডিয়াস রয়েছে এবং এখানে মোমেন্টাম, এই দুটোই হচ্ছে আমাদের কি ভেক্টর কোয়ান্টিটি, তাই না, ভেক্টর কোয়ান্টিটি। এবং দুটো ভেক্টর কোয়ান্টিটি যে আছে সেই দুটো যখন গুণ হবে তখন কি হয়ে যায়, সাইন থিটা, সাইন থিটা, ঠিক আছে। তো এই যে এমভি আর সাইন থিটা আছে, সাইন থিটা কত ডিগ্রি আমরা দেখলাম 90 ডিগ্রি। তো এখানে সাইন থিটা 90 ডিগ্রির মান, সাইন থিটা 90 ডিগ্রির মান কত 1, তাই না। তো সাইন থিটা 90 ডিগ্রির মান 1, তার মানে এখানে 1 বসবে। তাহলে আমরা L ইকুয়াল টু এম ভি আর লিখতে পারি, ঠিক আছে। একটু আগে আমরা 2 নম্বর ব্যাখ্যায় কি দেখলাম যে L ইকুয়াল টু n ইনটু h বাই 2 পাই, L ইকুয়াল টু n ইনটু h বাই 2 পাই। কিন্তু এখানে L ইকুয়াল টু আবার m v r, মাস ইনটু মাস, রেডিয়াস আর ভেলোসিটি তিনটেই আছে। তো আমরা এটা লিখতেই পারি m v r ইকুয়াল টু n ইনটু h বাই 2 পাই। কারণ L এর মানটা আমাদের কি আসছে, m v r আসছে, যেটা আমরা L এর জায়গায় m v r বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে n ইনটু h বাই 2 পাই, m v r ইকুয়াল টু n ইনটু h বাই 2 পাই। এটা আমরা লিখতে পারি এটার বদলে, ঠিক আছে। যে ইলেকট্রন গুলো যে রয়েছে সেই ইলেকট্রন গুলোর যে প্রত্যেকটি শেলের মধ্যে এনার্জি কতটা পরিমাণে থাকতে পারে, ঠিক আছে। তো প্রথম শেলটাকে আমরা E1 এবং সেকেন্ড শেলটাকে E2 এবং থার্ড শেলটাকে E3 এবং ফোর্থ শেলটাকে আমরা E4 হিসেবে বললাম, ডিনোট করলাম, ঠিক আছে, যেহেতু আমরা এনার্জি লেভেল চেক করবো, ঠিক আছে। দেখো প্রথম যে লেভেলটা শেলটা আছে সেটা, সেই শেলটার মধ্যে কি থাকবে, এনার্জিটা আছে সেটা হচ্ছে -13.6 eV, ঠিক আছে। এবং যে সেকেন্ড এনার্জি লেভেলটা আছে বা সেকেন্ড শেলটা যে এনার্জি লেভেলটা থাকবে সেটা হচ্ছে আমাদের -3.4 eV, ঠিক আছে। সেরকমই হচ্ছে E3 বা 3 নম্বর যে শেলটা আছে সেখানে এনার্জি থাকবে -1.5 eV এবং 4 নম্বর শেলটা থাকবে -0.85 eV। তো তোমরা দেখতে পাচ্ছ যত বাইরের দিকে যাচ্ছে তত কি হচ্ছে, এর যে এনার্জিটা আছে সেটা এনার্জিটা কমছে না বাড়ছে, অবশ্যই বাড়ছে, তাই না। এখানে -13, এখানে 0.85, তো বাড়ছে। তো সব থেকে যে প্রথম শেলটা আছে সেখানে সর্বাধিক মানে সব থেকে কম এনার্জি থাকবে এবং সব থেকে বেশি কোথায় থাকবে, যখন এর মানটা কি আসবে, 0 চলে আসবে, ঠিক আছে, একদম পুরোপুরি 0, ঠিক আছে। মানে এরপরে যে আবার শেলগুলো আসবে, সেগুলো আস্তে আস্তে যেখানে মানটা প্রায় 0 চলে আসবে, 0, সেখানেই হচ্ছে সব থেকে বেশি এনার্জি লেভেলটা থাকবে, ঠিক আছে। তো আমরা একটু আগে আলোচনা করলাম যে L ইকুয়াল টু n ইনটু h বাই 2 পাই, যেটা এটাকে পরে আমরা mvr হিসেবে ডিনোট করলাম, এটাকে আমরা mvr লিখতে পারি। এবং এই যে h টা আছে, এই h টা হচ্ছে আমরা কি বললাম, প্ল্যাঙ্কস নাম্বারটা কনস্ট্যান্ট, তাই না, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এর যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা কি বললাম, যে 6.625
5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, ঠিক আছে, জুল সেকেন্ড, যেটা আমরা একটু আগে বলিনি। তো এখানে হচ্ছে জুল সেকেন্ড, এটা হচ্ছে পরিমাপটা আসবে সেটা হচ্ছে জুল সেকেন্ডে পরিমাপটা করবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এনার্জি লেভেলটা দেখে নিলাম যে নিউক্লিয়াস থেকে যত দূরে যায় তত হচ্ছে এর যে এনার্জিটা সেটা বেড়ে যায়, ঠিক আছে। আমরা দেখে নেবো যে বোরস অ্যাটমিক মডেলটা আছে সেটা ড্রব্যাক বা ব্যর্থতা কি কি রয়েছে, ঠিক আছে। তো ব্যর্থতা যদি আমরা আলোচনা করি তো এই মডেলটি দেখে কি অনেকটা সফল পরীক্ষা মনে হলো, তাই না। আমরা এত ভালো করে দেখলাম যে তিনি কি পরীক্ষার মধ্যে শেল নাম্বার, নিউক্লিয়াস, ইলেকট্রন, প্রোটনের সঠিক অবস্থান সম্পর্কে বলেছেন, তাই না। তা সত্ত্বেও কিছু ব্যর্থতা রয়েছে। যদি আমরা প্রথম ব্যর্থতা বলি, আমরা কি দেখলাম যে নিউক্লিয়াসকে ঘিরে কতগুলো শেলে ইলেকট্রন গুলো রয়েছে, তাই না। ইলেকট্রন থাকতে পারে কতগুলো শেলে, আর মাঝখানে হচ্ছে পজিটিভ বা প্রোটন গুলো রয়েছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। যে আমরা কি বলবো, যদি আমরা বলি যে নেলস বোর বলেছিলেন যে এই যে ইলেকট্রনের শেল গুলো আছে এগুলো কত কি একদম সিম্পল, মানে সাধারণ ভাবে ঘুরছে, ঠিক আছে, সাধারণ ভাবে ঘুরছে। কিন্তু আসলে পরবর্তীকালে আমরা দেখতে পাই যে আসলে ইলেকট্রন গুলো এভাবে না, ইলেকট্রন গুলো ঘুরছে 3D ডাইমেনশনালে, ঠিক আছে। যদি এটা নিউক্লিয়াস হয় ইলেকট্রন গুলো কি 3D ডাইমেনশনালে ঘুরছে, এটাকে আমরা কি বলবো 3D ডাইমেনশনাল, ঠিক আছে। মানে ইলেকট্রনটা চারিদিকে, কোনটা হচ্ছে যদি আমরা এটাকে ইলেকট্রন ধরি তাহলে ইলেকট্রনটা কোন সময় কি এদিকে ঘুরছে, কোন সময় এদিকে ঘুরছে, কোন ইলেকট্রন এদিকে ঘুরছে, আবার কোন ইলেকট্রন এদিকে ঘুরছে। তো এই ইলেকট্রন গুলো হচ্ছে আমার কি 3D ডাইমেনশনালে ঘুরছে। যদিও এই পরীক্ষাটি যখন তিনি করেন তখন এটাকে সঠিক মানা হয় এবং পরবর্তীকালে যখন সঠিক তথ্যটা পাওয়া যায় যে আসলে ইলেকট্রন গুলো 3D ডাইমেনশনালে ঘুরছে তখন মনে হয়, তখন কি মনে করা হয় যে এই পয়েন্টটি আসলে ব্যর্থতা, ঠিক আছে। যদি আমরা দ্বিতীয় পয়েন্ট বলি যে মডেলটি হচ্ছে কি হাইড্রোজেন, তারপরে হচ্ছে হিলিয়াম প্লাস আয়ন, যে এইগুলো মানে যে অ্যাটম গুলোর ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কি আমরা 1 বলতে পারি, মানে একটি ইলেকট্রন থাকবে একটি প্রোটন থাকবে। ইলেকট্রন একটি হাইড্রোজেন আয়নে জানি কি আমরা কি জানি যে এর মধ্যে একটি ইলেকট্রন একটি প্রোটন রয়েছে। যখন আমরা আইসোটোপ আইসোবার এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তখনই আমরা এই যে অ্যাটম গুলো আছে এই অ্যাটম গুলোর আমরা যে অ্যাটমিক নাম্বার গুলো, তারপরে হচ্ছে নিউক্লিয়াস নাম্বার, প্রোটন নাম্বার, এগুলো আমরা কি দেখেছি, সরি নিউট্রন নাম্বার, প্রোটন নাম্বার, এগুলো সবকিছু আমরা ওখানে আলোচনা করেছি, ঠিক আছে। তো দেখো এখানে কি হাইড্রোজেনের হচ্ছে আমাদের কি নিউক্লিয়াসে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন রয়েছে, মানে বলতে চাচ্ছি যে যেসব অ্যাটমে শুধুমাত্র একটি ইলেকট্রন রয়েছে সেই ক্ষেত্রে শুধু এই বোর অ্যাটমিক মডেলটি প্রযোজ্য। এরপরে মনে করো যদি যেগুলো হচ্ছে বেশি, যেমন যদি আমরা মনে করি যে শুধু হিলিয়ামেরই, তাহলে কিন্তু আমরা এই মডেলে এটা পরীক্ষা করতে মানে প্রমাণ করতে পারবো না, ঠিক আছে। মানে সেক্ষেত্রে এটা এই মডেলটি প্রযোজ্য নয়। মানে যেসব মডেলের মানে সরি অ্যাটমের যে একটি মাত্র ইলেকট্রন রয়েছে সেইটাই হচ্ছে সেক্ষেত্রে এই মডেলটি প্রযোজ্য, ঠিক আছে। ব্যর্থতা রয়েছে যখন আমরা কোনো কিছু রশ্মি স্পেকট্রাল লাইনে মানে করে সোজা একটি লাইনে আমরা কোনো রশ্মি প্রেরণ করছি, ঠিক আছে, এবং ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে জড়িত। একদিকে ইলেকট্রিকের মনে করো ইলেকট্রিক ফিল্ডের এই দুদিকে ইলেকট্রিক ফিল্ড আমরা জুড়ে দিলাম, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড জুড়ে দিলাম। তাহলে কি এই যে রশ্মিটা আছে এই রশ্মিটাকে কিছুদের এই দিক থেকে যদি প্রেরণ করা হয় তাহলে এখানে কিছু বেঁকে যাবে, ঠিক আছে। কারণ রশ্মিটার মধ্যে পজিটিভ রেও থাকবে নেগেটিভ রেও থাকবে, যেটা পজিটিভের দিকে পজিটিভকে কি করবে বিকর্ষণ করবে, একবার নেগেটিভকে কি করবে আকর্ষণ করবে। যদি এটা পজিটিভ হয় তাহলে নেগেটিভ রে গুলো উপরের দিকে যাবে, এবং এটা যদি নেগেটিভ হয় এটা পজিটিভ রে গুলো নেগেটিভের দিকে একটু বেঁকে যাবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ডের ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, এই যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটাকে আমরা কি বলতে পারি স্টার ইফেক্ট, স্টার্ক ইফেক্ট। এই যে ইফেক্টটা আছে সেটাকে আমরা কি বলতে পারি স্টার্ক ইফেক্ট। এবং যদি আমরা কোনো ম্যাগনেটিক ফিল্ডের ভিত্তি করি, কোন রেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের দিকে প্রেরণ করলাম, সেখানে একই রকম এই সেম বর্ণনা যে নেগেটিভ রে গুলো নেগেটিভের দিক পজিটিভের দিকে যাবে এবং পজিটিভ রে গুলো
নেগেটিভের দিকে যাবে, ঠিক আছে। মানে এই থেকে রে গুলো প্রেরণ করা হলো, কিছু রে কি হবে, মূল যে রেখাটা আছে, মানে মূল স্ট্রেট লাইনটা থেকে কিছুটা সরে যাবে। এটাকে আমরা কি বলবো, জিম্যান এফেক্ট। তো স্পেক্ট্রাল লাইনে কোনো কিছু রে আমরা প্রেরণ করলে ইলেকট্রিক্যাল মানে ফিল্ডের ক্ষেত্রে যেটা হবে সেটাকে আমরা কি বলবো, স্টার্ক এফেক্ট। এবং ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা কি বলবো, জিম্যান ইফেক্ট, ঠিক আছে। তো এটাই ছিল বোর অ্যাটমিক মডেলের যে কিছুটা ব্যর্থতা। তো আমরা ব্যর্থতাগুলো আলোচনা করলাম, এবং এই মডেলটিকে আমরা কেন গ্রহণযোগ্য মনে করব এবং কেন মনে করবো না, ঠিক আছে। তো এইগুলো তো হচ্ছে সঠিক তথ্য, ঠিক আছে, বোর অ্যাটমিক মডেল সম্পর্কে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি সম্পর্কে যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় তবুও আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেটা সমাধান করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।